Assalamu alaikum, dear friends and relatives. আপনারা কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সমাজে রাষ্ট্রে বিগত 50 বছরই বলা চলে, আপনার মানুষের মাঝে যে একটা ধারণাকে স্টাবলিশ করার জন্য একটা গোষ্ঠী, এক শ্রেণীর লোক, যারা এই দেশটাকে লুণ্ঠন করছিল, যারা এই দেশের রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে লুণ্ঠনকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন যাবৎ তাদের ক্যাম্পেইন চালিয়ে আসছিল। তো তারা মানুষের মাঝে স্টাবলিশ করার চেষ্টা করেছে যে সমাজে আপনি সৎভাবে বাঁচতে গেলে, সততার সহিত বাঁচতে গেলে আপনি টিকতে পারবেন না। সমাজ থেকে সততা, নৈতিকতা, এই সকল বিষয়গুলোকে আস্তে 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 করে তারা সরিয়ে দিল এবং মানুষের মধ্যে এমন একটা ধারণা একটা পর্যায়ে বদ্ধমূল হয়ে গেল যে সমাজে কোনো সৎ লোক কোনোভাবেই সে ইনকাম করে, রুজি করে সে থাকতে পারবে না, খেতে পারবে না, তার জীবন চলবে না। স্পেশালি আপনার এই 80-র দশক পর্যন্ত বাংলাদেশের মানুষগুলো মোটামুটি সততা, নৈতিকতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো অথবা আলোচনার টেবিলেও শব্দগুলো আসতো। তো একটা সমাজে লুণ্ঠনকে, ডাকাতিকে প্রতিষ্ঠিত করতে হলে প্রথম মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করতে হয়। আপনারা হয়তো দেখেছেন, হিন্দি একটা মুভি ছিল গব্বর সিং, শোলে, যেটাতে গব্বর সিংয়ের কথা শুনলে দূর দূরান্তের বাচ্চারা ভয় পেত এবং যে যার ঘরের যত ফসল, দামি সম্পদ যা ছিল তার ডাকাত বাহিনীর হাতে তুলে দিত। তো আমাদের সমাজে এই ডাকাত বাহিনীগুলো গব্বর সিংয়ের মতোই আস্তে আস্তে করে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এরা একসময় কিন্তু একসময় আমাদের সাধারণ মানুষের সাথে মেশার অ্যাবিলিটি তাদের ছিল না, 80-র দশকের দিকেও তাদের ছিল না। আস্তে 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 তারা আমাদের সোসাইটিতে মানুষকে পুশ করে, মানুষকে ভয় দেখিয়ে, সমাজে যারা নীতি নৈতিকতা নিয়ে কথা বলে তাদেরকে বিভিন্নভাবে দমন করে, বিভিন্নভাবে নিপীড়ন করে, তাদের উপর শক্তি প্রয়োগ করে, তাদেরকে এক ধরনের কালপ্রিট দেখিয়ে সমাজের দৃশ্যপট থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তো গব্বর সিংরা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলো, তারা সিস্টেম করে দিল, তাদের কথা শুনলেই এখন মানুষ তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়, মানুষের সম্পদ দিয়ে দেয়, আর গব্বর সিংয়ের সম্পদ বাড়তেই থাকে। তো সম্প্রতি বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এতে অনেক গব্বর সিং বাংলাদেশে যারা এখনও আছে, যারা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যারা পালিয়ে গেছে, ওরা অফশোর অ্যাকাউন্টগুলোতে ওরা এই সকল টাকা নিয়ে জমাচ্ছিল দীর্ঘদিন যাবৎ। আপনার পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলো ট্যাক্স ফ্রি করে রেখেছে ইনভেস্টমেন্ট করার জন্য, স্পেশালি আপনার যে সকল রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি পর্যটন বান্ধব, সবচেয়ে বেশি যে সকল রাষ্ট্রগুলো, ওরা ছাড়াও আপনি যেসব এলাকাগুলোতে দেখতে পাবেন প্রচুর পরিমাণ ইয়ট ঘুরছে, মানুষ ইয়টে ক্রুজিংয়ে যাচ্ছে, অনেক দামি দামি ক্রুজ আছে, 5 বিলিয়ন 10 বিলিয়ন ডলারের ইয়ট আছে, মানুষ ঘুরতে বেরোচ্ছে। ওই সকল বেশিরভাগ অঞ্চলগুলোই অফশোর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভিটিস পরিচালনা করে।
তো বাংলাদেশ থেকে যারা এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, যে সকল গব্বর সিংরা, ওই সকল গব্বর সিংদের নিপীড়নে বিগত 90 দশকের পর থেকে, স্পেশালি লাস্ট 25 ইয়ার্স, মানুষ নিষ্পেষিত হতে হতে, মানুষের সহায় সম্বল হারাতে হারাতে, মানুষ তার স্থাবর অস্থাবর সম্পত্তি হারাতে হারাতে মানুষ এখন প্রায় নয় বলা চলে শূন্যই। কারণ যার যতটুকু আছে সেটাও এখন মর্গেজে চলে গেছে, অথবা তার এই সম্পদ আর কোনো কাজে লাগছে না, যতটুকুই আছে। তো এই সিস্টেমটা এই দেশে আর চলতে দেওয়া যাবে না। আপনার সমাজে ভালো মানুষ চলতে পারবে না, এবং খারাপ মানুষরাই শক্তিশালী, তারা যে কোনোভাবে জয়ী হবে, আইনগতভাবে হোক। এই যে ধারণাটা এস্টাবলিশ করেছে যারা, তাদেরকে ভুল প্রমাণ করতে হবে, তারা শাস্তি পেতে হবে। তারা শাস্তি পেলে এই দেশে প্রমাণিত হবে যে বাজে লোক যারা, তারাও শাস্তি পাবে। বাজে লোক যারা, ডাকাত যারা, যারা এই দেশে মানুষের সম্পদ লুট করে। এখন তো সব কিছু ডিজিটালি হচ্ছে। আপনার গব্বর সিং তো আগে লোক পাঠাতো ঘোড়ার পিঠে করে, তার ঘোড়সওয়ারি ডাকাত বাহিনীকে পাঠাতো। এখন গব্বর সিংরা আর সেটা পাঠায় না, তারা ডিজিটাল ডিভাইস ইউজ করছে। যেমন সেলফোন ইউজ করছে, তাদের টাকা সেলফোনে ঢুকে যাচ্ছে, মান্থ টু মান্থ তাদের টাকাগুলো ঢুকে যাচ্ছে। এইভাবে যে সিস্টেম তারা এস্টাবলিশ করেছে, এই সিস্টেমটাকে পরিপূর্ণভাবে ভেঙে দিতে হবে। ভালো মানুষ বেঁচে থাকার সুযোগ থাকতে হবে, সমাজের সবার বেঁচে থাকার সুযোগ থাকতে হবে। আমাদের দেশে সাম্প্রতিক যে রিক্সা ড্রাইভার এবং গার্মেন্টস কর্মীদের যে আন্দোলন, এইটা নিতান্তই যৌক্তিক। কারণ এই মানুষগুলো যে কত কষ্টের মধ্যে দিনাতিপাত করে, আপনি আমি যদি ওদের সাথে উঠা বসা না করি, ওদের খোঁজখবর না নেই, আমরা কোনোভাবেই বুঝতে পারবো না। বাংলাদেশে এখন কোনো কর্পোরেট অফিসে তাদের সিনিয়র এক্সিকিউটিভ যারা আছেন, অথবা সিনিয়র যে কোনো কর্মকর্তাকে কেউ 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত বেতন দিচ্ছে। ঠিক একই সময় যদি বাংলাদেশের একটা রিক্সা চালক, একটা গার্মেন্টস কর্মী, সে যদি প্রতি মাসে যদি 10-12 হাজার টাকা ইনকাম করে, এই ইনফ্লেশনে বাংলাদেশে এখন যে ইনফ্লেশন রেট, এই ইনফ্লেশন রেটে কোনো অবস্থায় এই মানুষগুলো বাঁচতে পারবে না, অতি মানবেতর জীবনযাপন করবে। এরা কত কষ্টে জীবনযাপন করছে সেটা আপনি আমি না চললে, তাদের সাথে না ওঠা বসা করলে আমরা বুঝতে পারবো না। দুর্ভাগ্যবশত আমাদের পত্রিকা, আমাদের সাংবাদিকতায় যারা লিপ্ত আছেন, তারা এই সকল বিষয়গুলো ফোকাস করেন না, কারণ এই বিষয়গুলো লুক্রেটিভ না। এই সকল বিষয়গুলো ওনাদেরকে অর্থ কামাতে খুব একটা সহযোগিতা করে না। এগুলো দিজ আর নট ম্যাটার অফ দেয়ার ইন্টারেস্ট। এগুলোতে ওনারা খুব একটা ইন্টারেস্ট ফিল করে না, যেহেতু লুক্রেটিভ না। তো ওনাদেরকে বিষয়গুলোতে নজর দিতে হবে, ওনাকে বিষয়গুলোতে আপনার ইন্টারফিয়ার করতে হবে। মানুষের এই বিষয়গুলোতে, মানুষের কষ্টে আপনি যদি কথা না বলেন, এই দেশের সাংবাদিকতা যারা লিপ্ত আছেন, নেতৃত্ব যারা আছেন, তারা অবশ্যই ওনাদের নিয়ে কথা বলতে হবে। আপনার আমাদের গার্মেন্টস শিল্পে যে শ্রমিকগণ আছেন, তাদের ওয়েজ, তাদের বেতন বাড়ানো নিয়ে বৈশ্বিক যে গার্মেন্টস ব্র্যান্ডগুলো আছে, নেম ব্র্যান্ড যারা আছেন, তারা তাদের বেতন বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী, তাদের স্যালারি বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী, অথবা তাদের পেমেন্ট বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী। এই ক্ষেত্রে আমাদের দেশের যে সকল আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, যারা শ্রমিকদের এমপ্লয়মেন্টের বিনিময়ে মাঝখান থেকে যারা মধ্যস্বত্বভোগী যারা আছে, তারা এই ব্যাপারগুলো হতে দেয় না। এবং অধিকাংশ আপনার নেতা যারা, তারা এই গার্মেন্টসের মালিক। তো তারা কোনো অবস্থাতে চায় না যে এই দেশে শ্রমিকদের বেতন বাড়ুক, অথবা তাদের জীবনমান উন্নয়ন হোক, এটা তারা চায় না। তো এইটা যদি না চান, দেশে কিন্তু সমস্যা বারবার করে হতে থাকবে। দেশে আর্থসামাজিক সমস্যাগুলো আপনার যতবার করে রিপিটেড হবে, তত বেশি বাংলাদেশে
রক্তাক্ত বিদ্রোহের সম্ভাবনা তত বেশি বারবারই থেকে যাবে। উস্কানি, আপনার যে কোনো অসন্তোষ যখন কোথাও সৃষ্টি হয় সেখানে উস্কানি দেওয়ার জন্য কিছু বাজে লোক সবসময়ই থাকবে। সমাজের চোর ডাকাত যারা, ওরা চায় আপনার সাধারণ জনগণের যে কোনো ন্যায়সঙ্গত দাবির মধ্যে তারা তাদের এজেন্ডাগুলোকে পুশ করে পরিস্থিতিকে ঘোলাটে করে তারা তাদের ফায়দা নিতে। এইটা সর্বযুগেই থাকবে, সর্বযুগেই ছিল। কিন্তু আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, রাষ্ট্রকে সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে, এইটা যেন কেউ না করতে পারে। কিন্তু আমাদের যে ব্যাপারগুলো অ্যাড্রেস করতে হবে সেটা হলো আপনার এদেশে যারা খুবই কম ইনকাম করে তাদের ব্যাপারে রাষ্ট্রকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। রিক্সা ড্রাইভার হোক, সে দিনমজুর হোক, সে গার্মেন্টস কর্মী হোক, পক্ষান্তরে আনসার যারা, তাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ তারা সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। তাদের মধ্যে কোনো উস্কানি যদি সংগঠিত হয় তারা ক্ষতি করে বসতে পারে, রাষ্ট্রের, ব্যক্তির, সমাজ প্রতিষ্ঠানের ক্ষতি করে বসতে পারে। তাদের যুক্তিসঙ্গত যে সকল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে রাষ্ট্র আলোচনা করবে, তাদের প্রতিনিধি যারা তারা রাষ্ট্রের সাথে আলোচনা করবে, টেবিলে বসে আলোচনা করবে। রাষ্ট্রের দুয়ার, রাষ্ট্রের দরজা সবার জন্য খোলা থাকতে হবে, সবাই গিয়েই রাষ্ট্রের সাথে আলোচনা করতে পারবে। কিন্তু এক্ষেত্রে কোনো প্রত্যেকটা আলাদা আলাদা গোত্রের অথবা প্রত্যেকটা আলাদা ক্যাটাগরির জনগোষ্ঠীর আলাদা আলাদা ম্যানার্স থাকতে হবে, আলাদা পদ্ধতি থাকতে হবে। তো এটা যেহেতু একটা সশস্ত্র বাহিনীর সাথে সম্পৃক্ত একটা বিষয়, তারা তাদের বিজ্ঞ নেতৃত্ব যারা, তাদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে। প্রথম কথা, আনসারের মধ্যে তাদের নেতৃত্ব তৈরি করে নিতে হবে। তাদের মধ্যে থেকে প্রতিনিধি যে সে অবশ্যই রাষ্ট্রের সাথে কথা বলবে তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে, এবং নেতৃত্বের আসনে যিনি আসবেন তিনি অবশ্যই সৎ হতে হবে। তিনি আপোষকামী হলেও চলবে না। সকল ক্ষেত্রেই, নেতৃত্বের সকল ক্ষেত্রেই আপোষকামিতা বর্জনীয়। সে যদি কিছু টাকা পয়সা পেয়ে যে কোনো গোষ্ঠীর সাথে সে যদি আপোষ করে ফেলে তাহলে হবে না। তো এই জন্য এটা শুধু আমি আনসারের ক্ষেত্রে বলছি না, আমাদের জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে বলছি। আমাদের জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে নেতৃত্বের ফাটল যে বিষয়গুলো দিয়ে ধরে সেটা তিনটা জিনিস। একটা হলো ক্ষমতার লোভ, আর একটা সম্পদের লোভ, আর একটা খ্যাতির লোভ। এই তিনটা জিনিস যদি নেতৃত্বের মধ্যে কাজ করে, আপনার শত্রু আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারবে এবং বারবার করে ফেলতে পারবে। তো আমাদের যারা আজকে এই বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে যারা ভূমিকা রেখেছেন, আপনার ভূমিকার জন্য আপনি বিনিময় যদি চান সেটা সৃষ্টিকর্তার কাছে চাইবেন। আপনার রক্তের জন্য, আপনার শ্রমের জন্য আপনি বিনিময় চাইলে সৃষ্টিকর্তার কাছে চাইবেন, কারণ সৃষ্টিকর্তার কাছেই আপনার চিরস্থায়ী জীবনযাপন করতে হবে। কিন্তু আপনি এর জন্য বাংলাদেশের কোনো পদ, খ্যাতি, অ্যাটেনশন, সম্পদ এগুলো প্রত্যাশা করতে পারবেন না। এটা যখনই আপনি করবেন আপনার সাথে আর অন্যদের সাথে অমিল থাকবে না, বাজে লোকদের সাথে আপনার অমিল থাকবে না। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ভালো থাকলেই সবাই, আপনি ভালো থাকার জন্যই আপনি কল্যাণকর কাজ করতে হবে। আমি আমার জন্যই ভালো কাজ করব। আমি আমার জন্য ভালো কাজ না করলে আমি নিজেই বিপদে পড়ব। আমাকে দেখেই 10 জন শিখতে হবে, 10 জন জানতে হবে। আমাদের বাংলাদেশে আমরা যে বিষয়টার উপর ব্যাপকভাবে গুরুত্ব দিতে হবে সেটা হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। মানুষকে মানুষ ভাবতে হবে, মানুষের যোগ্যতা, মানুষের গুণাবলী, মানুষের দক্ষতা সব কিছুকে প্রাধান্য দিয়ে মানুষকে যোগ্য করে তুলতে হবে। যেন আপনার রাষ্ট্রের যোগ্য জনগোষ্ঠী মানে একটা বাহিনী না, একটা ইয়াং জেনারেশনের সাথে প্রচুর লোক আছে। একটা নেতার সাথে 100-200, একটা ইয়াং ছাত্র নেতার সাথে 100-200 লোক আছে মানে সে যোগ্য নেতা না। যোগ্য নেতা সে যে কাউকে বলবে না, নিজে করে দেখাবে, এরপর সে অন্যকে আহ্বান করবে
এবং অন্যরা তাকে ফলো করবে। আর আপনার যোগ্য নেতৃত্ব যারা, আপনার একটা রাষ্ট্রে যখন আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়, তখন সমাজ গঠন, রাষ্ট্র গঠনের প্রত্যেকটা বিষয়ই তারা বোঝে। কোনো কিছুই তাদের অগোচরে থাকে না, তারা সব কিছুই তাদের বোধগম্যতার মধ্যে থাকে। তো এই অবস্থার মধ্যে না নিতে পারলে আমরা আমাদের দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারছি না। আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণ লেবার, আনস্কিল্ড লেবার আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পাঠাচ্ছি, যারা পৃথিবীর কোনো রাষ্ট্রে শুধুমাত্র চিপ লেবার ছাড়া কোনো শক্তিশালী ভূমিকা খুব একটা বড় পার্সেন্টেজে রাখতে পারছে না। এই জন্য আমাদেরকে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের লোকগুলোকে আমরা অর্থনৈতিক বোঝাতে হবে। মানুষ লুঙ্গি পরে থাকুক, ওটা কোনো সমস্যা না। আপনার পশ্চিমা রাষ্ট্রের, আরব রাষ্ট্রের লোকজনও লুঙ্গি পরে, কিন্তু তারা তো পৃথিবীর সবচেয়ে আধুনিক ব্যবস্থাপনাগুলো তারা ব্যবহার করছে। আরবের লোকজনও লুঙ্গি পরে, এতে কোনো সমস্যা নেই। তো আমাদের রাষ্ট্রের লোক লুঙ্গি পরে বলে তারা সভ্য হতে পারবে না, তারা দক্ষ হতে পারবে না, ব্যাপারটা ঠিক নয়। আমরা আমাদের লোকজনকে শেখাতে হবে প্রপার স্যানিটেশন, আমাদের হাইজিন, আমাদের ক্লিনিনেস, আমাদের একটা রাষ্ট্রের সিভিল যে সকল রাইটগুলো থাকে সেগুলো কীভাবে মেনটেন করতে হয় সেটা আমরাই শেখাতে হবে। তো এই জন্য আমাদেরকে রাষ্ট্রীয় পদক্ষেপও নিতে হবে, সামাজিক এবং পারিবারিক পদক্ষেপও নিতে হবে। আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের জনগোষ্ঠীর অধিকাংশ লোকই অর্থনৈতিক ব্যবস্থাপনা, যেটা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা, সেটার ব্যাপারে খুব একটা নয়, বলবো যে অনেকটাই অস্পষ্ট। রাষ্ট্রে যারা ভালো শিক্ষিত আছেন, যারা ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছেন, তাদের মধ্যেও বিশাল একটা অংশের লোক যারা এখনও আমাদের বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থাপনা এটা বোঝে না। অনেকেই মনে করে যে বৈশ্বিক অর্থনীতিটা পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে বিভক্ত, বিচ্ছিন্ন একটা অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের একটা নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা অনেকে চিন্তা করে। আসলে ব্যাপারটা ঠিক নয়। আপনার পশ্চিমা রাষ্ট্রের প্রত্যেকটা বড় সিটির গেইটে ওদের গোল্ডের রেট এবং অয়েল রেট, ফুয়েল প্রাইস রেট লাগানো থাকে, বড় বিলবোর্ডে লাগানো থাকে, ইলেকট্রনিক বিলবোর্ডে লাগানো থাকে। তো মানুষ যখনই সেটা দেখে, প্রতিদিনকার তাদের যে ইকোনমিক ফ্লাকচুয়েশন তারা দেখে, সেটা দেখে তারা বুঝতে পারে তাদের আগামী দিনে করণীয় কী, অথবা হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড ইন দেয়ার ইকোনমিক সিস্টেম। এটা খুব সহজে বুঝে ফেলে। এটার কারণ হলো তাদের যে সোশ্যাল প্র্যাকটিস, তাদের বাচ্চাদেরকে নিয়ে। আপনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রে একটা 7 বছরের 8 বছরের ছেলে বুঝতে পারবে যে তার তেলের প্রাইস কমে গেলে, তার গোল্ডের প্রাইস কমে গেলে তার অর্থনীতি কোথায় যাবে, অথবা উপরে উঠলে তার অর্থনীতি কোথায় যাবে। তাদের ঘরে মার্সিডিজ আছে, সে মার্সিডিজটা ঘরে রেখে দিবে। আজকে যদি তার কমোডিটিসের প্রাইস কমে যায়, সে মার্সিডিজটা ঘরে রেখে সাইকেলটা নিয়ে বেরোবে, সে অস্ট্রিয়ারিটিতে চলে যাবে, সে টাকা পয়সা কম করে খরচ করবে। আবার যখন দেখবে যে তাদের ইকোনমিতে গ্রোথ হচ্ছে, তার গোল্ডের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সে আবার মার্সিডিজ নিয়ে বের হবে, আবার একটা দুইটা নতুন গাড়ি কিনে ফেলবে সে। তো এই বিষয়গুলো তারা খুব ক্লিন বুঝে। প্রক্ষান্তরে আমাদের অধিকাংশ লোক বাংলাদেশের যারা বিদেশে জব করছে, বিদেশে মিডল ইস্টে, ইউরোপে, ওয়ার্ল্ডে অন্যান্য জায়গায় যারা জব করছে, আমরা এই বিষয়গুলো নিয়ে খুব একটা এখনও সুস্পষ্ট না আমাদের দেশের অধিকাংশ মানুষ। তো এই বিষয়গুলো আমাদের জাতিকে আমরা যত দ্রুত বোঝাতে পারবো, সে তার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে তত বেশি সুদূর প্রসারী হতে পারবে, সে তার নিজের জীবনের জন্য এবং রাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখার জন্য। তো অর্থনীতি একটা সিস্টেম মেনে চলে, বৈশ্বিকভাবে একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্থনীতি পরিচালিত হয়, সেটা আমেরিকা থেকে। সারা পৃথিবীব্যাপী তাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটা সারা পৃথিবীব্যাপী বিস্তৃত। সেটা রাশিয়া হোক, চায়না হোক, ইন্ডিয়া হোক, যত বড় রাষ্ট্রই হোক, ব্রাজিল হোক, প্রত্যেকটা রাষ্ট্রের ওই অর্থনৈতিক সিস্টেমটা পরিচালিত হচ্ছে একটা রাষ্ট্র থেকে, আমেরিকা থেকে। তো আপনার ওদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের বাইরে আপনি বিশেষ কিছুই করতে পারবেন না। আপনার রাষ্ট্রের ভিতরে কিছু ট্যাক্স ভ্যাট পলিসি মাঝে মধ্যে চেঞ্জ হয়, কিন্তু অর্থনৈতিক সিস্টেম একটাই।
এই একটা সিস্টেমেই পরিচালিত হচ্ছে। তো আপনাকে যদি কিছু করতেই হয়, আপনার দেশের যদি ভালো মন্দ কিছু অর্থনৈতিক পরিবর্তন আনতেই হয়, সেটা আপনাকে বৈশ্বিক অর্থনীতিকে বুঝেই করতে হবে। এবং বৈশ্বিক অর্থনীতির সাথে আপনার সঙ্গতি অসঙ্গতি কিংবা পার্থক্যটা বুঝেই আপনাকে করতে হবে, বা আপনি আপনার দেশের যে অর্থনৈতিক পরিবর্তন আনতে চান সেটাকে মাথায় রেখেই করতে হবে। আর আপনি যদি সেটাকে মাথায় না রাখেন, আপনি যদি এক্ষেত্রে আপনাকে আপনার রাষ্ট্র অনেক কিছু বুঝাবে। রাষ্ট্রের শাসকগণ যারা গব্বর সিংয়ের মতো শাসক যারা, তারা আপনাকে সত্যটা বুঝতে দিবে না, প্রকৃত অর্থনৈতিক অবস্থা বুঝতে দিবে না। তারা বলবে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে বলে তারা আপনার 15-20 বিলিয়ন ডলার রাষ্ট্র থেকে পাচার করে দিবে, যেমন অ্যাসালম করেছে বাংলাদেশে। আরও অনেক এরকম ছোটোখাটো অনেক শত শত অ্যাসালম বাংলাদেশে আছে যারা বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করেছে। তাদের কারণে যে সকল পরিবারগুলো কষ্টের মধ্যে আছে, যারা একবেলা খেতে পারছে না, কোনোভাবে জীবনযাপন করছে, তাদের বদদোয়া, তাদের সৃষ্টিকর্তার বিষয়টাকে আপনি কোনোভাবেই ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। তারা অন্তর থেকে এই সকল লোকগুলোকে বদদোয়া দেয়। আমি অনেকের সাথেই কথা বলেছি, অনেকের কথাই শুনেছি, এবং তাদের বদদোয়া যে কাজে আসেনি এমন নয়। তাদের কার্স, অভিশাপ অবশ্যই কাজে এসছে। এই লোকগুলো লাঞ্ছিত হচ্ছে, এই যারা গব্বর সিংয়ের মতো এই জাতিকে লুণ্ঠন করেছে, তারা এখন লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ তাদের লাঞ্ছিত করছেন, তাদের আরও বহুভাবে লাঞ্ছিত করবেন। তো আমাদের লিডারশিপে বাংলাদেশে আজকে যে আমাদের নতুন নেতৃত্ব এসছে, যারা ইয়াং ছাত্র ভাই আছেন, যারাই আছেন, আপনারা 3টা জিনিসের প্রতি কোনো প্রকার আগ্রহ দেখাবেন না, লোভ দেখাবেন না। প্রথম হলো নেতৃত্ব, 2 আপনার সম্পদ, 3 খ্যাতি। এই 3টা জিনিসের প্রতি কোনো অবস্থায় লোভ দেখাবেন না। দেশের জন্য, মানুষের জন্য, আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করে যান। এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাবেন। আর আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে দুনিয়ার কেউ অসম্মানিত করতে পারেন না। আপনি সম্মানিত হওয়ার জন্য যদি প্রত্যেক মানুষেরই সম্মানিত হতে চায়, তো আপনি সম্মানিত হতে পারবেন যদি আপনি আল্লাহকে খুশি রাখেন, সৎ থাকেন, দেশের সম্পদ লুণ্ঠনে যারা ভূমিকা রাখে তাদের শাস্তি দেন, তাদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সম্মানে আসীন রাখবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।